আমরা বিষয়বস্তু প্রথমে কিছুটা বাংলায় বলে নেব, তারপর ইংরেজিতে বলবো, তারপরে আমাদের আরো দু তিনটে যে কথা আমরা তাদের সঙ্গে যুক্ত করব এবং শেষে আপনাদের 10টি প্রশ্ন এরকম গ্রহণ করব এবং আপনারাও আগে পরিচয় দিয়ে দেবেন। এইভাবে আমরা ফরম্যাটটা একটু সাজিয়ে আপনাকে বললাম। প্রথমত নিশ্চয়ই আজকের দিনটা যদি দেখি 200 ঘন্টা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে, কারণ এখনো তারা সদর্থকভাবে এগিয়ে এসে যোগদান করেননি উত্তর দেওয়ার ক্ষেত্রে। সুতরাং আমরা 200 ঘন্টা ঘন্টা প্রত্যেক দিনই তো এক এক দিন করে এগোচ্ছে, কিন্তু বাংলার মামাটি মানুষের এই প্রশ্নের জবাবের অপেক্ষায় রয়েছেন। আমরা তৃণমূল কংগ্রেস থেকে মঞ্চ তৈরি রয়েছে, বিভিন্ন সভা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুটি প্রশ্ন উত্তর আমরা বলেছি, আমরা টাকা পাইনি বাংলা গরিবের ঘরের জন্য এবং 100 দিনের জন্য। আর বিজেপি এবং কেন্দ্র সরকার বলছে যে আমরা টাকা পাঠিয়েছি। তাই এই দুটো নিয়ে যে আলোচনা একটি মঞ্চে মানুষের সামনে গণদরবারে করলে তো ভালো হতো। এইটা চ্যালেঞ্জ যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, আজকে 200 ঘন্টা হয়ে গেছে, আজ অবধি ভারতীয় জনতা পার্টির কিন্তু কোনো উত্তর কিংবা তাদের উপস্থিতি আমরা দেখলাম না। এই বিষয়বস্তু নিয়ে তারা কিছু বলছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনো তাদের যে যারা তাদের ক্যান্ডিডেট হবেন, প্রথম লিস্ট বেরিয়ে গেল, তখন বাংলায় যারা দাঁড়াবেন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কয়েকটি সিট ঘোষণা হলো। তারপর সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় লিস্ট গতকালকেও বেরিয়েছে, কিন্তু তাতে বাংলা জায়গা পায়নি। এখনো অসম্পূর্ণ লিস্ট, ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনো প্রার্থী খুঁজে পাচ্ছে না। এটা নিয়ে তৃতীয়ত আমাদের যেটা বললাম, এই সময়টা রমজানের মাস চলছে, সামনে দোল পূর্ণিমা রয়েছে। আপনাদের সকলকেও যেমন শুভেচ্ছা জানাচ্ছি, এই সময়ের মধ্যেও সর্বভারতীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনের তদারকিতে ভারতবর্ষ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমরা গতকালকে দেখলাম যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আমাদের দলের সভানেত্রীর, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন, যাতে এটা সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রতিক্রিয়াটা পৌঁছতে পারে এবং তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। এক, দ্বিতীয়ত তিনি বলেছেন যে নির্বাচন কমিশন এখন দায়িত্বে রয়েছেন, আদর্শ আচরণ বিধিটাও চলছে। তারপরেও আমরা দেখছি এরকম গতকালকে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকটি আপনারা সকলেই জানেন যে একটি অর্ডিন্যান্স আনা হয়েছিল যেটা ওই অবৈধ ছিল, সেটা দিয়ে সে দিল্লির মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা ছিল সেটাকেও কেড়ে নেওয়া হয়েছিল। ফলে নির্বাচনের সামনে এখন একবারে আমরা দাঁড়িয়ে, নির্বাচন সামনে আর কিছু সপ্তাহের মধ্যে সবগুলো নির্বাচনের আমরা যখন প্রস্তুতি সকলেই নিচ্ছে, তখন বিশেষভাবে দেখা যাচ্ছে যে যারা বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে টার্গেট করা এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী যেটা বিজেপির দলের নয় অন্য দলের, তাদেরকে এই অ্যারেস্ট করা। তার মধ্যে আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দেখলাম, গতকালকের দিল্লির মুখ্যমন্ত্রী, এই অ্যারেস্টটা আমরা দেখলাম। তাহলে এই প্রশ্ন তো দাঁড়িয়ে যায় যে সত্যি কি সুষ্ঠু নির্বাচনের জন্য ইলেকশন কমিশন সেই উদ্যোগ নিতে পারবে যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনসটা হোক? এবং সেই মর্মে আমাদের তো প্রশ্ন আসেই। এবং তার জন্য আজকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুজন প্রতিনিধি মাননীয় সাংসদদের পাঠিয়েছেন, ডেরেক ওব্রায়েন এবং নাদিমুল হক, দুজনেই দিল্লিতে রয়েছেন। প্রথমত মুখ্যমন্ত্রী তার সাপোর্ট সুনিতা কেজরিওয়ালজি, যিনি অরবিন্দ কেজরিওয়ালজির স্ত্রী, তাকে জানিয়েছেন।
সে পার্টিটাকেও তার সমর্থন তাদের পাশে আছে জানিয়েছেন। দুজন প্রতিনিধি গেছেন। আজকে ইন্ডিয়া অ্যালায়েন্স ইলেকশন কমিশনের দ্বারস্থ হবেন, সময় চেয়েছেন। সেই সময় পেলে তারা তখন ইলেকশন কমিশনের কাছে যাবেন। একটাই প্রশ্ন থেকে যায় যে আমরা তো আর ভরসাটা রয়ে গেল আমাদের ইলেকশন কমিশন এবং সুপ্রিম কোর্টের উপরে। এই নির্বাচনের যাতে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক, মানুষ একবার গণতন্ত্রের উৎসবে উপস্থিত থাকতে পারে, তার জন্যে কিন্তু এই সুপ্রিম কোর্ট এবং আমাদের হাতে আছে শুধুমাত্র ইলেকশন কমিশন। সুতরাং ইলেকশন কমিশন কাছে আজকে বক্তব্য ইন্ডিয়া অ্যালায়েন্স সেটা রাখবে সময় পেলে, যে ভারতের মানুষের পক্ষে থেকে তারা দেয়া এবং জনগণের পক্ষ থেকে এই দাবিটা সেখানে থাকবে। আমরা একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের। আমরা দেখছি যে এখানেও আমাদের ডিজি যিনি আছেন, ডিজি বেঙ্গলে পাল্টানো হয়েছিল ডিজিপিকে 3 বার, 24 ঘন্টায় 3 বার পাল্টানো হলো। আর দেখা গেল অন্যান্য আধিকারিকদেরও ডিএম সহ সেটা পাল্টানো হচ্ছে। এবং আমরা যেটা দেখি যে যদিও ইলেকশন কমিশন এটা বলে যে না আমরা চাই নিরপেক্ষতা থাকুক, তাহলে এমন হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন কিংবা অন্যান্য যে এজেন্সিস গুলো আছে, সেন্ট্রাল এজেন্সিস আছে, সেন্ট্রাল ফোর্সেস আছে, তাদের যে বিভিন্ন আধিকারিকরা রয়েছেন যারা ছিলেনও আগে, সেখানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আজকে আমাদের একজন স্পোকসম্যান, সেও এক্স হ্যান্ডেলে এটা লিখেছে দলের হয়ে, যে এদের কাউকে স্পর্শ করা হচ্ছে না, এদের কাউকে টাচ করা হচ্ছে না, এদের কাউকে ট্রান্সফার করা হচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখেছি যারা বর্ষিয়ান বিউরোক্র্যাটসরা রয়েছেন তারা তাদের সার্ভিসটা ছেড়েও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন, সেটাও দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিক প্রশ্ন ওঠে এটার সঙ্গে যুক্ত যে ইলেকশন কমিশন কাছে যাচ্ছি, যে ইলেকশন কমিশনের কাছে এই আবেদনটা যে সত্যি অবাধ নির্বাচন হবে, তো একটা পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে যে যখন যে কোনো ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে নেই, সেই রাজ্যগুলো অফিসিয়ালস গুলো ট্রান্সফার হচ্ছে, সবটাই হচ্ছে। কিন্তু যখন কেন্দ্রে যে সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ইনভেস্টিগেটিভ এজেন্সিস রয়েছে, কিংবা ভারতীয় জনতা পার্টির যেখানে সরকারগুলো রয়েছে, সেখানে কিন্তু কোনো ট্রান্সফার, রদবদল ইত্যাদি দেখা যাচ্ছে না। ফলে এটাও একটা প্রশ্ন থাকবে এবং একটা সংশয়ের জায়গা। এইটা আমাদের একটা বলার ছিল। সিএ সিএ একটা দেখুন, গতকালকের একটি ঘটনা, এবং গতকালকের ঘটনা যেটা হয়েছে, এবং আমার সঙ্গে যেই নেতাজি নগরে যে ঘটনাটা ঘটেছে, মাননীয় সেই অঞ্চল এবং সেই ওয়ার্ডের পৌর প্রতিনিধি অরূপ চক্রবর্তী তিনি আছেন, তিনি বিস্তারিত বলবেন। এই সিএ বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় 2017-18 সাল থেকে লড়াই করছেন, এবং যেমন যেমন আমরা প্ল্যাটফর্ম পেয়েছি, সেটা পার্লামেন্ট সংসদের ভিতরে হোক, সংসদের বাইরে হোক, রাস্তায় হোক, গণ দরবারের মধ্যে, যেমন মানুষের মধ্যে হোক, আমরা কিন্তু এই সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এবং এই যে নাগরিকতা, আমরা কিন্তু একজন সহনাগরিককে হারালাম। গতকালকে কলকাতায় এই প্রথম ঘটনাটা হলো বাংলায়, যে একজন সহনাগরিককে আমরা হারালাম। ঠিক এইভাবে প্রায় 40 লক্ষ সহনাগরিক সারা ভারতবর্ষে একটি ভয় আতঙ্কে রয়েছে। আসামে তো দেখলেন যে 20 লক্ষ সহনাগরিকদের, ভারতবর্ষের নাগরিকদের কিভাবে বাদ দেয়া হলো। তার মধ্যে 12 লক্ষ ছিল বাঙালি হিন্দু, 7 লক্ষ ছিল বাঙালি মুসলিম, 184টি আত্মহত্যা, ভয়তে আতঙ্কে। কি হবে? এর দায়িত্বটা কে নেবে? এইগুলো আমরা তো দেখেছি। আর গতকালকের এই ঘটনাটা, এটা হতে পারে না, তাদের হাতে বৈধ কাগজপত্র রয়েছে। এই আতঙ্ক তো তৈরি করেছে বিজেপি, এই আতঙ্ক তৈরি করেছে কেন্দ্র সরকার। আবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলে আমি ভাবছি আমিও ফর্ম ফিল আপ করবো। আপনি ভাবুন, তিনি নির্বাচিত হয়েছেন 2019-এ, ইলেকশন নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনি সাংসদ হলেন, তাহলে কি করে হলেন? যদি আপনি আপনার নাগরিকতা নিয়ে এই প্রশ্নটা করেন, তাহলে এটাতে কি ভয় সঞ্চার হয় কি হয় না? এটাতে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় কি হয় না, যে যিনি নির্বাচিত, যিনি এতদিন মন্ত্রী ছিলেন,
তিনি এখন বলছেন যে আমি ফর্ম তৈরি ভরবো কিনা সেটা ভাব। সুতরাং এই সবটা একটা মানসিক চাপ তৈরি করে, মানসিক এমন একটা প্রেশার তৈরি করছে যে তারা সাইকোলজিক্যালি এফেক্টেড হয়ে যাচ্ছে, তাই আত্মহত্যা করছে। শান্তনু সরকার এই দেখুন সেদিনকে আধার কার্ডগুলো নিষ্ক্রিয় হয়ে গেল, কে করলো? ইউআইডিআই জানে না, ইউআইডিএআই জানে না, শান্তনু ঠাকুর বলছেন আমি এই যে মন্ত্রীরা বলছেন তাতে বিভ্রান্তি তৈরি হচ্ছে, নিষ্ক্রিয় হয়ে গেল। কখন আধার নিষ্ক্রিয় হয়েছে, তো একটা বৈধ ডকুমেন্ট রয়েছে, ভারতবর্ষের নাগরিক হিসেবে রয়েছে, মনের মধ্যে সংশয়, আমি জেল যাব না, এই কথাগুলো যে নেতাজি নগরের যুবক দেবাশিস সেনগুপ্ত তার মুখে শুনতে হলো। নিশ্চয়ই অরূপদা বিস্তারিত বলবো। আমরা এটাই বলছি যে এটা আতঙ্ক তৈরি করছে, এর জন্য বিজেপি দায়ী। এবং এই সিএ নিয়ে যেভাবে সকলকে বাদ দেওয়ার একটা যে প্রক্রিয়া আরম্ভ হয়েছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন। এবং যাদেরকে আপনারা এইভাবে আতঙ্কে রাখছেন এদেরকেই বলতে হবে, বিজেপিকে এই দায়িত্ব তাদের নিতে হবে। সিএ নিয়ে আমাদের এটা বলার ছিল। নেতাজি নগর নিয়ে নিশ্চয়ই বিস্তারিত বলবে, আমি আবার একটু চট করে ইংরেজিতে বলে দিই, ইংরেজিতে বলতে হবে। So the press conference today, as you understand and appreciate also, that we are now observing the month of Ramzan, and also we have Holi in front of us, right in front of us. Meanwhile, campaigns have begun, elections have been announced, MCC is in place, Election Commission, everything is under the jurisdiction of the Election Commission. Now, 2-3 things before we get into this about the election issue. Two challenges. One is the challenge of Abhishek Bandyopadhyay, National General Secretary of All India Trinamool Congress. 200 hours gone. BJP is yet to respond, yet to come to the stage or to the programs where we are still keeping space for BJP elected representatives or their nominated representatives to come and say as to why Bengal is being deprived of its funds. BJP says we have sanctioned money. Trinamool Congress in Bengal is saying you have not given money. So when we have established it that you have not given us money for the 100 days Manrega scheme and for the housing for the rural poor. But BJP has to come and to say and to prove that, look, these are the details, we can tell you, these are the testimonials, these are the documents which say that these payments and sanctions have been done. They have not. They have stayed away from it. Out of fear, out of those who speak untrue, obviously will be scared. But we are still waiting. And with all humility at my command, we say that do come to the meetings which are going to be held in the future and address this challenge of Abhishek Bandyopadhyay. Next is that BJP is still looking for its candidates, much to the way they glorify themselves. First list out, some candidates were announced here in Bengal. Second list out in India, but none from Bengal. Third list out yesterday evening, but none from Bengal yet. So you are not finding candidates. You are not, you are searching for them. You don't know whom to. So this is also there. Third, they cannot find their candidates. They cannot face the challenge, but they have time to arrest elected chief ministers, which they did yesterday. And of course, there is a political interest. There is a political vendetta that we see. Our Honorable Chief Minister has also been on the social site, and she has ex-handled and mentioned that this is totally unjustified. This should not be done. And we vehemently condemn the arrest of Arvind Kejriwal ji. Didi has said that these are very important words, that he is an elected chief minister. He has been elected by the people. Election Commission is in charge. MCC is in place. How come in this time, during this time, the investigative agencies are arresting absolutely democratically elected chief ministers? You've done this in Jharkhand also. That was before the before the MCC came. But nevertheless, we have seen in Delhi also that administrative powers were actually snatched away through an illegal ordinance. We've seen this happen.
So how do you see all the parties in the India Alliance are now expressing concern, and the people of India join us in expressing concern as to how we can expect fair and free elections in India. And that is why today, on behalf of Honorable Chief Minister, our two representatives, Honorable colleagues, Member of Parliament, Derek O'Brien and Nadimul Haq, have already reached Delhi. They are with the Aam Aadmi Party people, functionaries, and also Didi has sent she has expressed solidarity with Aam Aadmi Party and also sent her words of comfort to Sunita Kejriwal, wife of Arvindji. Now, the India Alliance has asked for time from the Election Commission today, be it as it may be any time around in maybe 1 or 2 hours, because the main agenda is how the India Alliance and the people of India are concerned as to how we will have fair and free elections with all this happening. And there's something that we wish to add to this, and that is there is a selective action that we notice. You see, selective because in Bengal we saw in 24 hours, three DJPs were replaced. So there is some kind of a confusion. And also, you are changing officials of the state, be it in Bengal or maybe the other states too, but especially the non-BJP states, we mean. This has been selectively done. Also, we as a part of the India Alliance will also ask, why is it that those officials who are there in the central investigative agencies or in the central forces who have been there for long, why is it that uh, why can't election commission also maintain a non-partisan attitude and also have them shifted? So this is something that we are saying. Even our spokesman has tweeted. You have probably come to your notice that why are election transfers selectively being applied for state officials and not for central agencies and forces. So this is another one which we wanted to mention. And of course, we are condemning in the severest of severe language of the arrest of Arvind Kejriwal at this time. Next is the question of CAA, which is again becoming it is so important that BJP is totally evading the subject. Now, yesterday there was an unfortunate death by suicide in Kolkata, in Bengal, the first. We know on our honorable chairperson and the chief minister Mamata Banerjee has been protesting and speaking against CA even when the idea was floated in 2017-18. So be it within parliament or beyond parliament, on the roads, wherever we got a scope, chief minister and chairperson Mamata Banerjee has spoken against it. Abhishek Bandyopadhyay has been speaking against it. Now then they introduced the CA and of course the rules came out. It took 5 years to bring out the rules. The point is to instill fear. The point is to create a sense of trauma, to create a sense of isolation, to create a sense that you feel that even you are an Indian citizen, you have your documents, but the fear is coming into you that will I have to land up in a detention camp? Will I have to be in jail? Will I be, thrown out of this country? What are we seeing? 40 lakh Indians all over India are under this threat which has been executed by the BJP, the CA. And about in what happened in Assam, we saw that 20 lakh Indian citizens were being deprived of their citizenship. They are citizens like you and me. They have documents like you and me. About 12 lakh Bengali Hindus, about 7 lakh Bengali Muslims were deprived. Overnight, you come to know that you are not a citizen of the country. This happened in Assam. 184 suicides, 184 lives gone too soon. Who is going to take this responsibility? Who will take responsibility of the deaths? Will BJP take the responsibility of the deaths of these individuals, citizens of our country? The incident yesterday, which happened in Netaji Nagar, in the ward of Honorable Councillor Arup Chakravarti, he will elaborate further. So the very fear of losing
uh, the citizenship, even though they have documents to say they are citizens, and that they are losing out, we are losing out lives. So BJP has to answer for every single death of an Indian citizen which is happening due to the CA. This was one issue. And lastly, I think I will just hand over so that Arup Chakravarti can speak in both the languages, especially regarding yesterday's incident. নমস্কার। গতকালকে যে ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা, যে ঘটনা শিউরে উঠেছে আমাদের রাজ্য তথা গোটা দেশ, আমাদের এক সহনাগরিক দেবাশিস সেনগুপ্ত মাত্র ৩৭ বছর বয়সে এই তরুণ তরতাজা প্রাণকে অকালে চলে যেতে হয়েছে কার্যত কেন্দ্রীয় সরকারের যে দানবিক আইন সিএ এবং এনআরসি, এই আইনের শিকার হয়ে কার্যত তার মৃত্যু বরণ করতে বাধ্য হয়েছে। গতকাল দুপুরবেলা যখন আমার কাছে খবর আসে তার পরিবার ডেড বডি হ্যান্ডওভার সার্টিফিকেট নিতে আসেন, তখন আমরা জানতে পারি তার পরিবারের থেকে যে দীর্ঘদিন ধরে এই যবে থেকে সিএ এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকে ছেলেটির মধ্যে প্যানিক অ্যাটাক হচ্ছিল, এবং এর আগে যখন 2019 সালে একইভাবে এনআরসির কথা বলা হয় তখনও নাকি এই ছেলেটির মধ্যে এইরকম আচরণ লক্ষ্য করা গিয়েছিল। ছেলেটি বারবার বলতো ওর জন্মের সার্টিফিকেট নেই, যদিও ছেলেটির জন্ম কলকাতায়, ওর বাবা বাংলাদেশ থেকে এসছে, ওর বাবার বার্থ সার্টিফিকেট ও কোথায় পাবে। ছেলেটি পরিবারের কাছে বারবার করে বলেছিল তাহলে কি আমাকে 14 বছরের জন্য জেলে চলে যেতে হবে। ছেলেটি তার পরিবারকে বলেছিল তাহলে কি আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে না ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। যেরকম ভাবে আমরা দেখেছি আসামের বুকে রতনলাল বিশ্বাসকে ডিটেনশন ক্যাম্পে, সেই ছবি সারা ভারতবর্ষের মানুষ শিউরে উঠেছে। ছেলেটি তার এই পরিণতি আশঙ্কা করে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আমি বলছি বাধ্য হয়েছে ছেলেটি সুইসাইড করতে, এবং তাকে বাধ্য করেছে রাষ্ট্র। যারা সিএ এর মতো দানবিক আইন করে, আপনি বলছেন সিএ নাকি নাগরিকত্ব দেওয়ার আইন, তাহলে আপনার দলের নেতা বনগাঁর সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন তিনি সিএ তে আবেদন করবেন। সিএ তে আবেদন করার অর্থ হচ্ছে প্রথমেই আপনি স্বীকার করে নিচ্ছেন আপনি ভারতবর্ষের নাগরিক নন, তাই আপনি নাগরিকত্ব চাইছেন। তাহলে যদি আপনি ভারতবর্ষের নাগরিকই না হন তাহলে শান্তনু ঠাকুর কি করে ভারতবর্ষের ভোটার লিস্টে নাম তুললেন? ভারতবর্ষের ভোটার লিস্টে নাম তুলে কি করে তিনি কেন্দ্রীয় সাংসদ হলেন এবং কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য হলেন? যদি তিনি ভারতবর্ষের নাগরিক না হন তাহলে যে মানুষের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন তাহলে তার কেন্দ্রীয় মন্ত্রিত্ব পদটাই অবৈধ। যাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তাহলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর পদটাই অবৈধ। আজকে সিএ এর মতো এই আইন কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আজকে এই একটা মৃত্যু আগামী দিন আমি জানি না আসামের মতো চেহারা আমাদের রাজ্যকে করতে চাইছে কিনা, কারণ বিজেপির রাজনীতিটা খুব পরিষ্কার। ওদের কাছে বাংলায় কথা বললে বাংলাদেশি। আমরা দেখেছি এ রাজ্যের বুকে বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বলেছিলেন ও পোহা খাতা হয় ও বাংলাদেশি, মানে চিড়ে খেলে সে বাংলাদেশি। আমি দেখেছি অন্য রাজ্যে যখন এ রাজ্যের বুক থেকে কেউ রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছেন, সে বাংলা ভাষায় কথা বলছে বলে তাকে ধরে পেটানো হয়েছে, থানায় আটকে রাখা হয়েছে। আমরা দেখেছি এ রাজ্য থেকে যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, মূলত সেখানে বাংলায় আধার কার্ডে লেখা থাকলে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে অন্যরকম ভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে। ওদের কাছে বাংলায় কথা বললে বাংলাদেশি, পাগড়ি পরে কোনো শিখ ধর্মের মানুষ থাকলে সে খালিস্তানি। সামগ্রিকভাবে এই যে বিভাজনের রাজনীতি, এই যে ভেদাভেদের রাজনীতি, তার শিকার হলো গতকাল কলকাতা শহরে নেতাজি নগরের একজন তরুণ তরতাজা প্রাণ দেবাশিস সেনগুপ্ত, ৩৭ বছর বয়স। ওর অপরাধ ও এই দেশের নাগরিক, ওর অপরাধ ও এই দেশের যুবক, ওর অপরাধ ওর কাছে ওর বার্থ সার্টিফিকেট নেই, এবং ওর যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডে ওর জন্মের, অনেকেই ভোটার কার্ডে সব ডেটা সবসময় সঠিক থাকে না, পরে এডিট করা হয়, রেকটিফাই করা হয়, তার আবেদন করা হয়। ওর জন্ম প্রকৃত 87 সালে এবং ভোটার কার্ডে যে ইয়ার অফ বার্থ রয়েছে সেটা 91 সাল রয়েছে। অর্থাৎ এই যে মিসম্যাচটা, এইটা ওর মনে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করেছে যে তাহলে আমার কি ডেটাটা অবৈধ, তাহলে কি আমি ভারতবর্ষের নাগরিক থাকতে পারবো না। এই আতঙ্ক যদি একটা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। আমরা একজন সহনাগরিক দেবাশিস সেনগুপ্তকে গতকাল হারিয়েছি। আমি জানি না আগামী দিন আর কোনো দেবাশিসকে তো ছাড়িয়ে ফেলতে হবে না তো। আজকে এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার আমাদের। আর কত মানুষের মৃত্যু মিছিলের পর এই দানবিক আইন থামবে?
আজকে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা খুব পরিষ্কার করে প্রশ্ন করতে চাই। ঠিক একইভাবে আসামের বুকে আমরা দেখেছি যত মানুষকে অনাগরিক করে রাখা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, ডিভোটার করে রাখা হয়েছে। এখানে তো বারবার করে মানুষ আতঙ্কিত হবেনি। কখনো দেখা যাচ্ছে বনগার বুকে একটা সেকশন অফ মানুষের আধার কার্ড ক্যান্সেলেশনের মেসেজ চলে আসছে, কখনো বর্ধমানে চলে আসছে। তো সেই মানুষ তো খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হবেন। আর ইউআইডিআই এর অ্যাক্সেস, আধারের ডেটাবেসের অ্যাক্সেস তো একমাত্র কেন্দ্রীয় সরকারের কাছে আছে। তাহলে সেই অ্যাক্সেস থেকে যদি মেসেজ পাঠানো হয় তাহলে মানুষ আতঙ্কিত হবেন, এটাই খুব স্বাভাবিক। এবং মানুষকে আতঙ্কিত করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা, আমাদেরকে ঘরপোড়া গরু, আমাদের সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে, আমাদের শিক্ষা দিয়ে গিয়েছে, আমাদের জন্য আই ওপেনার হয়ে রয়েছে আসাম। তাই খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের যে বাঙালি, তার অনেক বাঙালি ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু, রিফিউজি, এবং তাদের একটা বড় অংশ হিন্দু বাঙালি, মধ্যবিত্ত বাঙালি, আজকে সেই মানুষ আশঙ্কায় ভুগছেন, তার আইডেন্টিটি ক্রাইসিস, তার আত্মপরিচয়ের আশঙ্কায় ভুগছেন যে আগামী দিন আর কোনো দেবাশিসকে চলে যেতে হবে না তো। কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। আর কত মানুষের মৃত্যু মিছিলের পর নরেন্দ্র মোদী আপনি ক্ষান্ত হবেন আমরা জানি না, কিন্তু দেশ অপেক্ষা করছে। যারা সিএ, এনআরসির মতো এই দানবিক আইন প্রয়োগ করতে চাইছেন, পরিষ্কার করে জেনে রাখুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি দর্থহীনভাবে বলে দিয়েছেন যতক্ষণ তার দেহে এক শেষ ফোঁটা রক্তবিন্দু থাকবে ততদিন এ রাজ্যের বুকে সিএ, এনআরসির মতো দানবিক আইন কার্যকর হবে না। আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্থহীনভাবে বলেছেন এ রাজ্যের বুকে সিএ, এনআরসি লাগু করতে গেলে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস সেই আইনকে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, রাস্তায় নেবে, আন্দোলন করবে। যেখানে যেখানে প্রয়োজন তৃণমূল কংগ্রেস তার সর্বশক্তি দিয়ে তার বিরুদ্ধে লড়াই করবে। আচ্ছা, প্রশ্ন। প্রশ্ন নিয়ে একটু হ্যাঁ, আবারও পরিচয় দেবেন। আচ্ছা, আসাবুল এবিপি আনন্দ থেকে বলছি। সেটা হচ্ছে একদিকে যেমন কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যেও এই নির্বাচনের মুখে ইডির তৎপরতা বাড়ছে। আজকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ফেলা হয় এবং এখনো তার বাড়িতে ইডির তল্লাশি চলছে। বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? পরিচয় করে দেবেন। একই সঙ্গে স্বরূপ বিশ্বাসের বাড়িতেও কন্টিনিউ ইনকাম ট্যাক্স তারা তল্লাশি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আজকে চেতলাতে আর এক তৃণমূল নেতা বিশ্বরূপ বসু, তার বাড়িতেও আজকে তল্লাশি চলছে। দেখুন, আমরা এর আগেও যখন প্রেস বসেছি, প্রতিদিনই তো আপনারা জানেন আমরা একটা সিরিজ নিয়ে বসছিলাম যে মোদি গ্যারেন্টি কিরকম ফ্লপ গ্যারেন্টি হয়েছে, ফেল গ্যারেন্টি হয়েছে। আজকে দিনে আমরা বিরত থাকছি, আবার দোলের পরে সেটা আরম্ভ হবে। তখনও আপনাদের বিভিন্ন এইভাবেই প্রশ্ন যখন এসছে, আমরা বিগত দিনগুলোতেও প্রতিনিয়ত বলেছি যে রাজনৈতিক প্রতিহিংসা প্রত্যেকটি মুহূর্তে সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে। আজকে মাননীয় মন্ত্রী বীরভূমেতে তার বাড়িতে লোকজন, আমি সেটা আলাদা করে কোনোটাই না ধরে সবটাই যদি আপনি বলেন, তাহলে 96% কেস দেখা যাচ্ছে দুর্নীতি শুধু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা পার্টি রয়েছেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে 96% সেই ওই ইডি সিবিআই ওই দরজায় পৌঁছায়। অবিজেপি দল এবং রাজনৈতিক দল এবং অবিজেপি সেই সরকারগুলো সেই রাজ্যগুলোতেই পৌঁছয়। এটাও যেমন দেখেছি। তথাপি তথাপি এটাও বলি যে যে তদন্ত হওয়া উচিত, সে তদন্তের ক্ষেত্রে 0.01% হচ্ছে কনভিকশন রেট, এটাও তাদের রেকর্ডস যেটা বলে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসা এবং সামনে নির্বাচন, নির্বাচনে প্রার্থী এবং পার্টিদের ডিস্টার্ব করা, নির্বাচনের যারা প্রার্থী পায় না, এখনো বোধহয় চৌঠা লিস্ট বেরিয়েছে, ফোর্থ লিস্ট অফ বিজেপি, কিন্তু বাংলায় কাউকে পায়নি। আজ এখনো ফোর্থ লিস্ট বেরিয়ে গেল কথা বলতে বলতে, তাতেও কিন্তু বাংলা থেকে প্রার্থী কিন্তু ঘোষণা হয়নি। তাহলে বাংলাতে সিবিআই ইডিএ নিয়েই থাকুক, এই অস্ত্রগুলোই বিস্তার ঘটবে, সর্বত্র পৌঁছবে, অসফল থাকবে, কারণ কনভিকশন রেট তো আমরা বলে দিয়েছি 0.01%। এটাই শশীদি, ইন অ্যাডিশন টু নিশ্চয়ই দ্যাট, বলো। আজকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এর থেকে অনেক বড় আকারের অভিযোগ এই ইডির পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে আমরা জেনেছিলাম যে অশোক চৌহানের বিরুদ্ধে আদর্শ আবাসন স্ক্যাম। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যেহেতু একজন মুখ্যমন্ত্রী নিয়ে আপনারা প্রশ্ন করলেন, আরেকজন মুখ্যমন্ত্রী তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান, যার বিরুদ্ধে আদর্শ আবাসন কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা চুরি করেছিল অভিযোগ করেছিল বিজেপি, এবং ইডি তার বিরুদ্ধে নোটিশ দিয়েছিল। গত 20 তারিখে রাজ্যসভার নির্বাচনের ফল বেরিয়ে গিয়েছে।
মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় নমিনেটেড বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে রাজ্যসভার এমপি হয়ে গিয়েছেন অশোক চৌহান, তার বিরুদ্ধে ইডি তদন্ত স্থগিত হয়ে যায়। আর এমসিসি অ্যাপ্লাই হওয়ার পরেও অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়, তার একটাই কারণ, বিজেপি বুঝতে পারছে বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিজেপি আর নিজের কোনো রাজনৈতিক শরিক পাচ্ছে না, ওদের শরিক অবশিষ্ট একমাত্র সিবিআই, একমাত্র ইডি, একমাত্র ইনকাম ট্যাক্স, কোথাও কোথাও এখন ইলেকশন কমিশনকেও ব্যবহার করার চেষ্টা করছে। ওই অমিত শাহ একবার বলেছিল না, क्रोनोलॉजी को समझिए, आप क्रोनोलॉजी समझिए, पहले आपके पास फ्रेंड रिक्वेस्ट आएगा, अगर आप फ्रेंड रिक्वेस्ट एक्सेप्ट करेंगे तो आपको भाजपा में पोस्ट मिलेगा, और अगर रिजेक्ट करेंगे तो आपको जेल जाना पड़ेगा। एटाई दीदी क्रोनोलॉजी। दीदी पूजा फ्रॉम टाइम्स साउंड ऑफ भारत। हमने कल ही देखा है किस तरह से देश के इतिहास में शायद पहली बार दूसरे मुख्यमंत्री को जेल भेजा गया है। साथ ही चुनाव से पहले ईडी का प्रोएक्टिवनेस में इतना ज्यादा दिख रहा है। आज चंद्रनाथ सिन्हा के घर पर जो है छापेमारी हो रही है, 3 दिन से आईटी की रेड चल रही है जूही विश्वास के घर। कैसे देखते हैं इसको, चुनाव से पहले ये सारी कार्रवाई हो रही है? ये चुनाव का मौसम है, अभी एमसीसी घोषणा भी हो गई है, सब कुछ बात जो है वो इलेक्शन कमीशन के नजर में है और उनके ही अभी चलती है। लेकिन हमने देखा कि किस तरीके से जो डर गए हैं, जो हारने वाले हैं अर्थात बीजेपी, आज जब उनके राजनीतिक दलों में उनकी कहते तो हैं एनडीए अलायंस, लेकिन एनडीए का पार्टी कहाँ है उनके, केवल बीजेपी प्लस और कौन है, उसका जवाब तो शायद वो भी ना दें, क्योंकि वो कहते हैं कि 400 सीट हमें मिलेगा, उसमें 370 सीट बीजेपी को मिलेगा, तो 30 सीट किसको गिन रहे हैं, कुछ ऐसे अनसुने अनदेखे पार्टीज को देख रहे हैं वो लोग। तो जहां पे ये है तो अब समझ लीजिए कि बीजेपी अर्थात डरी हुई है कि ये 400 तो दूर की बात, 370 तो दूर की बात नहीं पहुंचेगी। नहीं तो इस तरीके के आचरण उनमें नहीं दिखते, ये उनकी स्ट्रेटेजी नहीं हो सकती, ये राजनीति नहीं हो सकती कि आप, जैसे हमारे कोलीग ने कहा कि आप सीबीआई ईडी भेजते हो, किसी को डराते हो, धमकाते हो, कोशिश करते हो वो राजनीतिक बदलाव करे, हो जाए तो बहुत अच्छा, केस नहीं तो जारी है। अर्थात वॉशिंग मशीन वाली बात है। हम तो हमारे राज्य में भी देखे हैं कि जैसे किस तरीके से तृणमूल कांग्रेस में थे, शामिल थे, मंत्री थे, सब कुछ थे, और उसके बाद ईडी उसके पास पीछे पड़ गई, सीबीआई उसको बुलाने लगी तो वो नहीं गए तो चले गए बीजेपी के बुलावे में। ये तो हम लोग को दिख रहा है। तो ये जो बात है कि आप सोचिए, अब निर्वाचन तब शुरू हो रहा है, 19 अप्रैल से शुरू होने वाला है, उसके पहले आप एक राज्य के दिल्ली के मुख्यमंत्री को आप उठवा लेते हैं। इससे यही प्रमाण होता है कि आपका जो मिट्टी जो है वो बहुत ही दुर्बल है बीजेपी का, और जो सख्त मिट्टी में खड़े हुए हैं उनको उखाड़ के जो है एक गड़बड़ मचा दो, जिससे कि वो पार्टी या उनके कैंडिडेट लड़ाई नहीं कर सके, प्रस्तुति नहीं ले सके, इसी को लेके व्यस्त हो जाएंगे, कार्रवाई होगी, पूछताछ होगी, केस चलेगा, लॉयर लगवाना, ये सब इसको लेके व्यस्त हो जाएंगे। यही इनकी चाल है, यही इनकी सोच है, जैसे कहा। और जो बदल गए हैं वो तो पुरस्कृत भी हुए हैं, पुरस्कार दिया गया है, कहीं राज्यसभा के सांसद बने हैं और कहीं लोकसभा की टिकट मिली है, ये सब भी देखने को मिले। ये भाजपा की नई तरीके से न्यू नॉर्मल वो सोच रहे हैं, ये इस तरीके से भारतवर्ष चलने वाला पूरा ही पॉलिटिकल वेंडेटा है। आज हमारे बीरभूम के मंत्री के पास भी अगर सीबीआई ईडी पहुंची है, इससे हम लोग यही कहते हैं कि 96%, 96% जो है केस जो सीबीआई ईडी पहुंचती है तो केवल जहां पे बीजेपी की सरकार नहीं है उन राज्यों में पहुंचती है, और जहां बीजेपी के विरुद्ध जो पार्टियां हैं उनके नेतृत्व के पहुंचती है। ये परेशान करो, हैरान करो, उनको बदलने की कोशिश। तृणमूल कांग्रेस बिकाऊ नहीं है, तृणमूल कांग्रेस बेचने के लिए कोई खड़ा भी नहीं है। दीदी सौमित जी 24 घंटा तक दीदी मैं शोमित जी न्यूज से। इंडिया अलायंस में अभी तृणमूल कांग्रेस का स्टैंड क्या है, क्योंकि कांग्रेस के साथ आपका समझौता नहीं हुआ, उधर कांग्रेस सीपीएम के बीच में समझौता हो रहा है। आज आप ये गलत समझ रहे हैं, सवाल आपका गलत है। वो है कि इंडिया अलायंस में तृणमूल कांग्रेस है, इंडियन नेशनल कांग्रेस के संग हमारे बहुत अच्छे संपर्क है। वो अलग बात है कि बंगाल में यहाँ अधीर रंजन कांग्रेस चलता है, वो नहीं होगा। अधीर रंजन जी कांग्रेस जो है वो यहाँ चलाते हैं एक यूनिट, जहां पे इंडिया अलायंस के अगर उनको थोड़ी सी भी इसको लेके सोच होती तो बंगाल में बैठ के आप तृणमूल कांग्रेस पर आक्रमण नहीं करते। ये लगातार किए जा रहे हैं।
ममता बनर्जी के बारे में बहुत कुछ बोलते हैं, तो ये अधीर रंजन कांग्रेस अलग है और इंडियन नेशनल कांग्रेस से हम लोग के संपर्क ठीक हैं। जो भी अलायंस जब होता है तब तो सीट शेयरिंग वाली बात होती, क्योंकि वो देर हो रही थी, हम लोग बंगाल में नहीं रुक रहे थे, हम लोग कर गए। लेकिन अगर अधीर रंजन कांग्रेस अपनी तरफ से इस तरीके से ममता बनर्जी हमारी चेयरपर्सन तृणमूल कांग्रेस के ऊपर आक्रमण करे, आज भी किए हैं, आज भी किए हैं, ये नहीं चलने वाला। तो उनको तो पहले यही पूछिए कि आप दिल्ली में भाजपा के विरुद्ध बोलते हैं लेकिन बंगाल में तृणमूल कांग्रेस के विरुद्ध बोलते हैं, तो ये क्या इंडिया अलायंस के लिए अच्छा है? अच्छा है क्या? ये रवैया भी ठीक नहीं, ये रवैया पहले वो ठीक करें। और वैसे भी अब उनको सोचना है, हम लोग इंडिया अलायंस में ठीक है, आज जैसे इलेक्शन कमीशन के संग जो मीटिंग होगी, तृणमूल कांग्रेस के हमारे 2 सदस्य, हमारे मनोनीत सांसद डेरेक ओब्रायन और नदीम उल हक अभी दिल्ली में हैं। इलेक्शन कमीशन से बात होगी, इंडिया अलायंस के सब नेतृत्व बात करेंगे कि भारतवर्ष में क्या एकदम स्वच्छ निर्वाचन होगा। तो ये सीबीआई ईडी का डर और अरेस्ट इस तरीके से क्या है, डराना धमकाना? हम लोग चाहते हैं फेयर एंड फ्री हो। उसमें इलेक्शन कमीशन को भी ये भी कहेंगे कि कहीं ना कहीं राज्यों में आप ऑफिशियल्स आधिकारिक बदलते हैं, लेकिन केंद्र स्तर पे जो ये सेंट्रल फोर्सेस है या सेंट्रल इन्वेस्टिगेटिव एजेंसीज है, उनमें जो ऑफिशियल्स हैं उनको नहीं बदला। तो ये सब बातों को लेके चिंतित है और ये बात हम लोग रखने वाले। और अधीर रंजन चौधरी के लिए हम छोटे हैं, उनसे उम्र में भी छोटे हैं, राजनीति में भी छोटे हैं, लेकिन हम लोग इतना ही कहते हैं कि यूसुफ पठान आपके वहां कैंडिडेट है हमारे तृणमूल कांग्रेस के तरफ से, तो वहां तो आपकी विकेट गिरने वाली है। শশীদি, অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি আজকে বলেছেন যে স্লোগান উঠছে নাকি, জনগণ বলছে নাকি এবার মাফলারের পর হাওয়াই চটি, যতই করো কান্নাকাটি মাফলারের পর হাওয়াই চটি। এইভাবে একজন কেজরিওয়াল মানে এইভাবে একজন রাজ্যের, আমাদের রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে কি মানে এক প্রকার হুমকি দেওয়া হচ্ছে বা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, সরকার ফেলে দেওয়ার কি একটা চক্রান্তর কথা মনে করা হচ্ছে? না, এক সেকেন্ড, এখানে একটা জিনিস ওনার এই বক্তব্য প্রমাণ করে দিচ্ছে যে ইডি বা সিবিআই তদন্তটা কিভাবে করবে সেটা সুকান্ত মজুমদাররা ঠিক করেন, সেটা সেন্ট্রাল এজেন্সিরা ঠিক করেন না। কারণ এর আগেও আমরা দেখেছি যে ইনকাম ট্যাক্স কার বাড়িতে যাবে, কার বাড়িতে রেড করবে, সেটা এই রাজ্যের এলওপি ঠিক করে দেয়, তারপর সেখানে ইনকাম ট্যাক্সের রেড হয়। তো সুকান্ত মজুমদারের এই বক্তব্য এটাই প্রমাণ করে যে বিজেপি ডাইরেক্টেড ইনভেস্টিগেশন চলছে, এটা কোনো নিউট্রাল প্রোব ইনভেস্টিগেশন চলছে না, এটা বিজেপি যাকে টার্গেট করে দিচ্ছে। সুকান্ত মজুমদার নিজেই সেটা প্রমাণ করে দিলেন ওনার এই বক্তব্যের মাধ্যমে। না, আর মানে এর সঙ্গে যেটা প্রশ্ন, যে একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে তো এক এখন প্রকার হুমকি দেওয়া হচ্ছে। বিজেপির কাছে শুধু মুখ্যমন্ত্রী না, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি বিজেপির যে বাক্যবন্ধ বারংবার বিজেপি নেতারা ব্যবহার করেছে, সেটা বারবার একটাই জিনিস প্রমাণ করে, বিজেপি আসলে আদ্যন্ত একটি নারী বিরোধী দল, যারা প্রতি কথায় মহিলাদের অসম্মান করে, মহিলাদের অমর্যাদা করে। বাংলার মানুষ ঐক্যবদ্ধ, বাংলা তার নিজের মেয়ের পাশে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই স্টেটমেন্ট পরিষ্কার করে প্রমাণ করে দিচ্ছে যে এই এজেন্সিগুলো কার্যত বিজেপির চাকর বাকরের কাজ করছে। রাজস্থানে পূর্বতন মুখ্যমন্ত্রীকে, যার জন্য ইডিকে বলতে শুনেছিলাম স্ট্রে ডগস, এই শব্দবন্ত উচ্চারণ করতে রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ইডির সম্পর্কে এই কথা বলেছিলেন। আর আজকে সুকান্ত মজুমদার ডিরেক্ট করে দিচ্ছেন কার পরে কে যাবে। তো তদন্তটা কার, ইডির না বিজেপির, সেটা ওনার বক্তব্যেই পরিষ্কার। দিদি জি 24 ঘন্টা থেকে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সে আপনারা সক্রিয়ভাবে আজকে পার্টিসিপেট করে এসিআই তে যাচ্ছেন, এইটা আপনি হিন্দিতে বলেছেন, যদি একটু বাংলাতেও বলে দেন এটা। আর দ্বিতীয় একটা প্রশ্ন, রাজ্যের বিরোধী দলনেতা কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে চিফ সেক্রেটারি তারও যে রিটায়ারমেন্ট পিরিয়ডটা সেটা ইলেকশনের প্রসেসের মধ্যে চলছে, ফলে তারও রিপ্লেসমেন্টের বিষয় ভাবা উচিত। এখানে ওই শুভেন্দু অধিকারীর বিষয়ে একটা অ্যাড করে দিই, সেই সঙ্গে এই যে 4 জন জেলা শাসককে যে ইসি বদলি করেছে তাকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী, বলেছেন যে এরা অযোগ্য এবং এদের নিয়োগ হচ্ছে অবৈধ, ফলে ঠিক করেছে নির্বাচন কমিশন। প্রথমত ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা আপনি জিজ্ঞেস করলেন, আপনারা সেটা আমরা বলে দিই যে ইন্ডিয়া অ্যালায়েন্সের আজকে একটি সকল একটা ডেলিগেশন, একটা টিম যাবে ইলেকশন কমিশনের কাছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। গতকালকে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং সবটাই আমরা বলেছি যে রাজনৈতিক প্রতিহিংসা সবটাই রয়েছে,
নির্বাচনে এই সময়তে যখন ইলেকশন কমিশনের তদারকি থাকবে, সেখানে ইনভেস্টিগেটিভ এজেন্সিস এই গ্রেফতার করেছে কার অঙ্গুলি হলনে সবটাই আমরা স্পষ্টভাবে বলেছি। এবং এটা নিয়ে বিশেষভাবে আমরা নির্বাচন নিয়েও চিন্তিত হয়ে যাচ্ছি যে আদৌ সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কিনা। ইন্ডিয়া অ্যালায়েন্সের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের দুজন প্রতিনিধি গেছেন, ডেরেক ওব্রায়ান এবং নাদিমুল হক। তিনি গেছেন, প্রথমত হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে নিন্দা, প্রকট নিন্দা যেটা তিনি বলেছেন, প্রকাশ করেছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, এবং দুজন প্রতিনিধি যারা যাবেন তারা কেজরিওয়ালজির বাড়িতেও যাবেন এবং দিদির বার্তাটা তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল কাছেও পৌঁছবেন এবং বলে দিচ্ছে যে আমরা একবারই পাশে রয়েছি তাদের। এই লড়াইটা আমাদের সকলেরই লড়াই, একসঙ্গে এই লড়াইটা লড়া হবে। সুতরাং ইন্ডিয়া অ্যালায়েন্সে তৃণমূল কংগ্রেস সবসময় আছে। আপনাদের ভিন্ন প্রশ্ন ছিল অধীর বাবু নিয়ে, সেটাতে আমরা বলে দিলাম যে যদি ইন্ডিয়া অ্যালায়েন্স এর এই সম্পর্কটা আঘাত পৌঁছেছেন সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। কারণ তিনি যখন বাংলায় থাকেন অধীর রঞ্জন চৌধুরীর নামে কংগ্রেসটা চালায়, এআরসি অধীর রঞ্জন কংগ্রেস, এবং ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব ভালো। যে কথাগুলো হয় যে কোনো অ্যালায়েন্স পার্টনার ভাবতেই পারে যে সিট শেয়ারিং ইত্যাদি নিয়ে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একবারই বাংলায় বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, গালাগালি থেকে আরম্ভ করে এই যেভাবে ব্যবহার আচরণ করে, আজকের দিনও যে টিপ্পনী কিংবা কটূক্তি করেছেন, সেটা কিন্তু যদি সর্বস্তরে ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য ক্ষতি পৌঁছচ্ছে, সেটা তার পক্ষ থেকে, এআরসির পক্ষ থেকেই হচ্ছে। এটা আমরা স্পষ্ট বলে দিই। তাই আজকে ইলেকশন কমিশনের এই মিটিংটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এই বার্তাটা তারপর প্রতিক্রিয়া আমরা দেব। রইল চিফ সেক্রেটারি কখন রিটায়ার করবেন, এই বিষয়গুলো প্রশাসনিক এবং প্রশাসন সমস্ত আইন মেনে যা পদক্ষেপ নেবে। আমাদের যে অভিযোগটা আছে সেটা যেভাবে গত পরশু দিনে 4 জন ডিএম হঠাৎ করে, তারপরে ডিজিপি কে 3 বার করে ডিজিপি পুলিশ পশ্চিমবাংলায় পাল্টানো, এইটা প্রতিনিয়ত হচ্ছে। তা অভিযোগ আমাদের এটাই যে যে রাজ্যের অপছন্দের রাজ্য, মানে বিজেপির অপছন্দ রাজ্য, সেখানে যেন সিলেক্টিভলি একবারই গিনচুনকে যেটাকে বলা হয় সেটাকে টার্গেট করে সেখানে এমন ভাবে রদবদল করে, বিব্রত করে ইত্যাদি এগুলো করা, এটা আমরা দেখছি। আমাদের অভিযোগ এটাই হচ্ছে, তাহলে আমরা এটা কেন্দ্রীয় স্তরে দেখি না। কেন্দ্রীয় যে ইনভেস্টিগেটিভ এজেন্সিজ আছে, কেন্দ্রের সেন্ট্রাল ফোর্স রয়েছে, কেন্দ্রের বিভিন্ন সচিবরা রয়েছেন, বিভিন্ন আধিকারিক রয়েছেন, তারাও তো দীর্ঘদিন যারা রয়েছেন সেইখানে গভর্নমেন্টে, তাদেরকে কেন তাহলে রদবদল করা হচ্ছে না? তাহলে তারাই কিন্তু এরকম অনেক উদাহরণ সামনে রাখছেন আমাদের, যেখানে দেখা যাচ্ছে পক্ষপাতিত্ব রয়েছে। বিজেপি এবং কেন্দ্র সরকার কোথাও না কোথাও ইলেকশন কমিশনকে প্রভাবিত করা, এবং তাই রদবদল ওইখানে হয় না, রদবদল এখানে হয়। আর যেটা বললাম, প্রশাসনিক ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ একবারে নিয়ম ইত্যাদি মেনেই করা হবে, সেটা নিয়ে তারা সকলেই নিশ্চিন্তে থাকতে পারে। এইগুলো কি আলোচনার বিষয়? 200 ঘন্টা হয়ে গেছে, 200 আওয়ার্স। কি হয়েছে এখন অব্দি? বিজেপি, সুকান্ত বাবু এসে বলছে বিজেপি চ্যালেঞ্জ নিচ্ছে না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জটা সেটা গ্রহণ করলেন না। সুকান্ত মজুমদার নিজে চরকায় নিজে তেল দিন আগে প্রথমে, কেন এখন আপনার 4 নম্বর লিস্ট বেরিয়ে গেছে, বাংলায় কিন্তু লিস্ট এখনো আপনার বেরোয়নি। আপনাদের ঝগড়া, এই ঝগড়া নিজেদের মধ্যে আছে, যদি বা তাদের দলের কথা নিয়ে আমাদের বলার কিছু নেই, কিন্তু তার বহিঃপ্রকাশ আমাদেরকে ফেস করতে হচ্ছে। তারা বহিঃপ্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার অপছন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় এই মাফলার চটি এইসব কি, এই ভাষা? তিনি নিজে প্রার্থী, আরেকটু হলেই ডিসকোয়ালিফিকেশন চাইবো, আরেকটু বলুন, আরো বিদ্বেষের কথা যেগুলো আগে বলতেন বলুন, আমরা ডিসকোয়ালিফিকেশন চাইবো এরকম প্রার্থীতে, ভায়োলেশন অফ এমসিসি। না, আগামী দিন এরকম অবস্থা না হয় বিজেপিকে ওপেন টেন্ডার ডাকতে হয় প্রার্থী হওয়ার জন্য। কারণ যে অবস্থায় দাঁড়িয়েছে, কোথাও প্রার্থী হওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছে না বিজেপি। এর পরবর্তীকালে ওপেন টেন্ডার ডাকতে হবে যে আসুন আমাদের প্রার্থী হন। তাতেও বিজেপি এখনো 23টা আসনে প্রার্থী খুঁজে পাচ্ছে না। আর যেটা একদম শশীদি বললেন যে 200 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা অপেক্ষা করছি কবে বিজেপির কোন স্তরের নেতার মুরদ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বসে প্রশ্নোত্তরে জবাব দেওয়ার। আমরা তো দর্থহীন ভাষায় বলছি 2021 সালে তারপর থেকে 10 পয়সা বিজেপি সরকার আমাদের আবাস যোজনায় দিয়েছে এটা দেখাক।
আমরা বলছি শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি, তারা দেখাক যে 100 দিনের কাজের টাকা বিজেপি আমাদের রাজ্যকে দিয়েছে। আমরা তো ওপেন চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ওরা দেখাক 2021-এর ডিসেম্বর মাসের পর থেকে ওরা 10 পয়সা বাংলাকে দিয়েছে। 10 নয়া পয়সা যদি দিয়ে থাকে বাংলার গরিব মানুষের আবাস যোজনায়, তাহলে আমরা ওরা যেটা বলবে আমরা সেই শর্ত মেনে দেব। যদি মুরত থাকে সুকান্ত মজুমদারের এই মাফলার হাওয়াই চটির গল্প বাদ দিয়ে আপনার যদি মুরত থাকে আসুন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তরে শ্বেতপত্র প্রকাশ করে দেখান, তারপর বাকি প্রশ্নের উত্তর আমরা দেব। দিদি, রণজয় বলছে এনকেটিভি বাংলা থেকে। রাহুল গান্ধী বা কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, দুজন মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন, অরবিন্দ কেজরিওয়াল এবং শিবু সোরেন। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীর বাড়িতেও রেড চলছে, হেমন্ত সোরেন রেড চলছে। এই অবস্থায় ইন্ডিয়া অ্যালায়েন্স আপনারা যাচ্ছেন নির্বাচন কমিশনের কাছে দেখা করতে, এই পরিস্থিতিতে নির্বাচনের সময় ইন্ডিয়া অ্যালায়েন্সের পরিবর্তিত ভূমিকা কি হবে বলে মনে করছেন সর্বভারতীয় ক্ষেত্রে? দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে ভারতবর্ষের জনগণ যারা ভোটে এই ময়দানে নামবে, ভোট দিনে তারা উপস্থিত হবেন, তারা বুঝবেন যে কি ভয়ানক ভারতবর্ষ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। আমরা এটাই তাদের কাছে পৌঁছে যাব যে এটা ইংরেজিতে আপনি বলেন ব্যাড স্পোর্টসম্যানশিপ। মানে আপনি নির্বাচন একটা উৎসবের জায়গা যেখানে মানুষ একবার সুন্দরভাবে তার প্রত্যেকটি প্রার্থী প্রত্যেকটি দল তার কথা বলবেন এবং মানুষ যেটা গ্রহণ করবেন বর্জন করবেন তার উপর ছেড়ে দিতে। এইটা হচ্ছে জোর করে, আপনি জোর করে কালিমালিপ্ত করছেন কেন? ব্যাড স্পোর্টসম্যানশিপ। আপনি এখন পাওয়ারে আছেন বলে আপনি এই পাওয়ারের অ্যাবিউজ করছেন, আপনি অপব্যবহার করছেন। আপনার হাতে এখন পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাই আপনি এই সিবিআই ইডির ব্যবহার করছেন। কেন লাগবে? কেন লাগবে? যদি আপনার এত আত্মবিশ্বাস থাকে যে আপনি 400 সিট পাবেন, তাহলে কেন বা আপনাকে এই সদ্য বিহার সরকার পাল্টাতে হলো? কেন বা কিছুদিন আগে মহারাষ্ট্রতে এই কাজটা করতে হলো? গোয়াটা টপকাতে হলো? ঝাড়খণ্ডে চেষ্টা করলেন, মুখ্যমন্ত্রীদের অ্যারেস্ট করলেন। এই প্রত্যেকটা জিনিস প্রমাণ করে যে দেশের কোনো উপলব্ধি হয়নি। 2014 পর থেকে যে সরকার, দেশের কোনো উপলব্ধি হয়নি, যার জন্য আমরা যে সিরিজগুলো করছিলাম যে মোদির গ্যারেন্টিটা জিরো গ্যারেন্টি, ফ্লপ গ্যারেন্টি। সেইখানে দেখুন এই বাংলায় বলে 42টা সিট তো লোকসভা সিট, তো তাদের নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এলো, বললো 42 में ही 42 मिलना है। একজন বললেন যে না 35টা অন্তত আমাদের জিততেই হবে, আরেকজন বললো না 25টাই আমরা টার্গেট করি, 25 আমরা জিতবই। তাহলে এত যে নম্বর বলছেন, এত তো প্রার্থী ঘোষণা করেননি আপনি। আপনি কি 25টাও প্রার্থীর ঘোষণা করেছেন? করেননি। 18 বোধহয়, 19, একজন তো বেরিয়ে গেল, দাঁড়িয়ে রয়েছেন। 35টা প্রার্থী ঘোষণা করেনি 35 সিট হবে, 42 সিট হবে, প্রার্থী হয়নি। কিন্তু আজকের দিনও সন্দেশখালি পাঠাবে বিজেপি টিমে। এই যে সন্দেশখালিকে জিয়ে রাখো, ওটাই বোধহয় আমাদের কাজে লাগবে। কিন্তু বেকারত্ব, পেট্রোল ডিজেল কেরোসিনের দাম, কৃষকের সমস্যা, বাজারের আগুন, এইগুলো নিয়ে কোনো আলোচনাই হবে না। আমরাও এই ন্যারেটিভে কেন যাব? সিএ নিয়ে আমরা ফেরত আসবো, আমরা চ্যালেঞ্জ করব আপনাদেরকে। এই মৃত্যুর জন্য আপনারা দায়ী, আপনারা দায়িত্বটা নেবেন। এই ফিরে ফিরে আসতে হবে যেখান থেকে যে স্রোতটাকে তারা ঘুরিয়ে দিয়েছেন। সুতরাং আমরা ইন্ডিয়া অ্যালায়েন্স সেই স্রোত আবার ফিরে আসুক, রেলটা যেন চলে গেছে অন্য ট্র্যাকে, তারা সেটাই চান। আমরা ওই ট্র্যাকে ফেরত আনার জন্য ইন্ডিয়া অ্যালায়েন্স একসঙ্গে এই লড়াইটা লড়বে। এটাই ভারতবর্ষের মানুষের। আপনি ভাবুন 2019-এ তো বোধহয় 38% বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে ভোট পেয়েছে। তাহলে 30% অফ ইন্ডিয়াস পপুলেশন ভোটার্স ভোটেড ফর ইউ। তাহলে কতজন ভোট করেনি? 62%। এটা হচ্ছে নাম্বারেতে ট্রান্সলেট হয়নি, নাম্বার অনেক বেশি পেয়েছে, কিন্তু মূলত 38% মাত্র সমর্থন পেয়েছে বিজেপি 2019-এতেও। 62 জন মানুষ আপনাকে ভোট দেয়নি, 62%। এটাই আমরা বলবো, মানুষ তো ভোট দিল না, এটা তো দেখতে হবে। দিদি, রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নোটিশে বলা হচ্ছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত যে সমস্ত সরকারি আধিকারিক রয়েছে তাদের বিরুদ্ধে তারা তদন্ত করতে চায়। কোর্ট জানতে চেয়েছে যে কতদিনের মধ্যে রাজ্য জানাবে যে তারা তদন্ত করতে পারবে। কোর্ট চিঠি পাঠিয়েছে। এর সাথে আরেকটা অ্যাড করে দেবো, ভারতী ঘোষ গেছেন আজকে সন্দেশখালিতে। তো বললাম তো আপনাদের,
মণিপুরে কেউ যাবে না, কানপুরে 2টি বাচ্চাকে ওরকম করলো, কেউ যাবে না। বিজেপির কর্মকর্তা, মহিলা কর্তা চেঁচামেচি করলো যে বিজেপি আমায় হেনস্থা করেছে, পূর্ব মেদিনীপুরে, হাওড়াতে কেউ গেল না তার কাছে। তো এই তো অবস্থা। আইটি সেলে যারা কাজ করছেন, বিজেপি আইটি সেলে, তারা বলছেন আমার উপর ধর্ষণ হয়েছে, কেউ গেল না, এরা কেউ যাবে না, এরা মণিপুরও যাবে না, কোথাও যাবে না। সন্দেশখালিতে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া আছে, তাদের সঙ্গে রাজ্য সরকার একবার কাজ করেছে, এবং সেদিনকে যখন দিদি হেঁটেছেন সন্দেশখালি, ওই গ্রাম থেকে মহিলারা এসে হাঁটলেন এবং তারা কথা বললেন। আমরা সবটা দেখছি, অন্যায় প্রশ্রয় দেব না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে। তারপরেও এরা ভাবছে যে কোনো ডিভিডেন্ড তোলা যায় কিনা। আচ্ছা, আর রইলো আরেকটা কি প্রশ্ন, হাইকোর্টের প্রশ্নের জবাবটা নিশ্চয়ই চিফ সেক্রেটারি সেটা দেবেন। আচ্ছা দিদি, সৌরভ বলছিলাম TV9 বাংলা থেকে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর বলে দায়ের দেন। করলো সিবিআই। হ্যাঁ, অরূপ বাবু দিতে পারেন। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করা মামলায় কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে, মানে ভোটের একেবারে মুখে এই পদক্ষেপ কিভাবে দেখছেন? না, এটা প্রথম কথা, এটা প্রমাণ করে দিল যে কৃষ্ণনগরে বিজেপি লড়ার আগেই হেরে গেছে। কারণ এর আগে মহুয়া মৈত্রর কণ্ঠ রুদ্ধ করার জন্য আমরা দেখেছি পার্লামেন্টের বুক থেকে কিভাবে কার্যত গায়ের জোরে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছে, কার্যত আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে। আর আজকে যদি মহুয়া মৈত্র আবার পার্লামেন্টে যান, তাহলে তো নরেন্দ্র মোদীকে জবাবদিহি করতে হবে। কারণ নরেন্দ্র মোদী যে কর্পোরেটের এমপ্লয়ি, সেই কর্পোরেটের বিরুদ্ধে যখন প্রশ্ন উঠছে পার্লামেন্টের অন্দরে, তখন সব বিরোধী সাংসদকে, 150-র কাছাকাছি সাংসদকে পার্লামেন্ট থেকে তারা বের করে দিয়েছেন, যাতে নরেন্দ্র মোদী যে কর্পোরেটের এমপ্লয়ি হিসেবে কাজ করছেন সেই কর্পোরেটের বিরুদ্ধে প্রশ্ন না তোলা যায়। আজকে যদি মহুয়া মৈত্রর মতো কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আবার পার্লামেন্টে পৌঁছন, তাহলে আবার অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হবে, আবার অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার জন্য মহুয়া মৈত্রর মতো কণ্ঠস্বররা যাতে পার্লামেন্টে পৌঁছতে না পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিবাদগুলো যাতে পার্লামেন্টে পৌঁছতে না পারে, তার জন্য এর আগে আমরা দেখেছি ডেরেক ওব্রায়েন সহ আমাদের সাংসদদের পার্লামেন্ট থেকে কার্যত মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছে। মহুয়া মৈত্র ঘটনা আই ওপেনার সারা ভারতবর্ষের সামনে। এইভাবে গণতন্ত্রকে রুদ্ধ করা যাবে না। হিটলার চেষ্টা করেছিল জার্মানিতে, হিটলারের পরিণতিও সারা পৃথিবীর মানুষ জানেন। ভারতবর্ষের বুকে নতুন যে হিটলার এসছেন, তিনি চাইছেন ওই একই কায়দায় ভারতবর্ষকেও একই জায়গায় নিয়ে যাবেন। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতবর্ষ এই দানবিক অত্যাচার মেনে নেবে না। ফেডারাল স্ট্রাকচারকে নষ্ট করছে যারা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট করে বিরোধী শাসিত রাজ্যগুলোর উপর সব রকমের এজেন্সির আক্রমণ, এমনকি সেখান থেকে যারা প্রার্থী হচ্ছে তাদের ওপর হেকেল করা, লোকপালকে সামনে লাগিয়ে। লোকপাল কোথায় ছিল আজকে যখন শুভেন্দু অধিকারী এফআইআর নেম সারদার খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছিল? এথিক্স কমিটি 10 বছর হয়ে গেছে, শুভেন্দুর বিরুদ্ধে কেন মিটিং ডাকতে পারেনি? কারণ মিটিং ডাকলে শুভেন্দু অধিকারীকে জেলে যেতে হবে। তাদের মুখে আজকে বড় বড় কথা, তখন কোথায় থাকে লোকপাল? আজকে মহুয়া মৈত্র বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি একটাই প্রমাণ করছে, বিজেপি ভয় পেয়েছে, তারা লোকসভা ভোটের আগে কৃষ্ণনগর সিট হেরে বসে রয়েছে। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।